ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো জটিল থেকে জটিলতর জায়গায় পৌঁছে গেল। একদিকে আমেরিকার নিউ ইয়র্কে যখন মোদি এবং বাইডেন বাংলাদেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা করছেন, ঠিক সেদিনই ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী সে অমিত শাহর বিরুদ্ধে সরকারিভাবে স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করলো বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বিশেষজ্ঞরা বলছেন এর নেপথ্যে দুটি কারণ হতে পারে, কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই রকমভাবে সরকারিভাবে স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করার পর কোনো দেশের ফেসবুক পেজে সেটা প্রচার করা নিঃসন্দেহে সেটা ভারতের কাছে অসম্মানজনকও বটে। অর্থাৎ বাংলাদেশের বিদেশ মন্ত্রক সরাসরিভাবে এই স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করে তাদের দেশের বিদেশ মন্ত্রকের ফেসবুক পেজে পোস্ট করেছেন, যা নিঃসন্দেহে ভারতের বিরুদ্ধে একটা প্রচার করার একটা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের পক্ষ থেকে দেখা গেছে। কিন্তু এর পাল্টা হিসাবে ভারতই বা কি পদক্ষেপ করবে? অনুপ্রবেশকারী আটকাতে ভারত এবং বাংলাদেশকে এবার চরম জায়গায় পৌঁছাবে? সব নিয়েই আজকের এই প্রতিবেদন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। বিতর্কের সূত্রপাত হয় ঠিক দুদিন আগে, যেখানে ঝাড়খণ্ডের প্রচার সভায় গিয়ে অমিত শাহ পরিষ্কারভাবে দাবি করেন বাংলাদেশে যে অনুপ্রবেশকারীরা আছে সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে। এইখান থেকে শুরু হয় আপামোর বিতর্ক। बार झारखंड सरकार बदल दीजिए, मैं आपको वादा करता हूं रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। কিন্তু সরাসরিভাবে বাংলাদেশি জনগণদের কিন্তু অমিত শাহ সেদিন কিছু বলেননি। তিনি বলতে চেয়েছিলেন যে সকল অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে এসে ভারতের সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ভোগ করছেন, তা ভারতের জন্য ভীষণ মাত্রায় অস্বস্তিকর এবং সংকটজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই ঝাড়খণ্ডের সুরক্ষার জন্য সেই অনুপ্রবেশকারীদের খুঁজে উল্টো করে ঝুলিয়ে শাস্তির নিদান দিয়েছিলেন অমিত শাহ। আর এতেই বাংলাদেশের যে জনগণ তাদের আবেগে ধাক্কা খেয়েছে বলে মনে করছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তাই তারা অফিসিয়ালি স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করেছে অমিত শাহর বিরুদ্ধে। এবার ভারত কি করবে সেটাই এখন দেখার বিষয়, কারণ মাথায় রাখতে হবে অমিত শাহ নিঃসন্দেহে এই মোদির মন্ত্রিসভায় দ্বিতীয় একজন ব্যক্তি এবং বিজেপির অন্যতম সেরা একজন কার্যকর্তা। ফলে অমিত শাহর বিরুদ্ধে সরকারিভাবে অফিসিয়াল লঞ্চ করা ভারতের বিরুদ্ধে অফিসিয়াল লঞ্চ করা বলে মনে করছেন অনেকে, এবং অমিত শাহকে সরাসরি আক্রমণ করা বকলমে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোদিকেই বার্তা দেওয়া বলে মনে করছেন ভারতের একাধিক রাজনৈতিক বিশ্লেষক। এর ফলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও কি তলানিতে গিয়ে পৌঁছাবে সেই প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় উঠতে শুরু করেছে অফিসিয়ালভাবে। শুধু অফিসিয়াল লঞ্চ করা যদি একটা বিষয় হতো সেটাকে নয় মেনে নেওয়া যেত, কিন্তু তারা যে অফিসিয়াল এই বক্তব্য লঞ্চ করেছে তা তারা ভারতের সহ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে জানিয়ে দেওয়ার একটা চেষ্টায় তাদের ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছে। দেখুন, এর আগেও ভারত কিন্তু একাধিক সময় পাকিস্তানকে বার্তা দিয়েছে, চায়নাকে বার্তা দিয়েছে, বা কখনো ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের কোলাবোরেশন চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো সাধারণ মানুষের স্বার্থে জানিয়েছে। কিন্তু কোনো দেশকে যে অফিসিয়ালি বার্তা দিয়েছে সেইটা কিন্তু ফেসবুক পেজে সাধারণত বিশ্বের কোনো দেশ করে না। অর্থাৎ যদি আপনার মস্তিষ্কে বা মননে থাকে কোনো একটা দেশের যে ভাবমূর্তি সেটাকে অক্ষুণ্ণ রাখবেন না, সেটার ক্ষতি করবেন, তাহলেই কিন্তু এই সামাজিক মাধ্যমে পোস্ট করা যায় বলে মনে করছেন একাধিক ব্যক্তিরা। এবার এক্ষেত্রে বাংলাদেশের বিদেশ মন্ত্রক কি পোস্ট করেছে ফেসবুক পেজে, তারা সরাসরিভাবে বলেছেন দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ লঞ্চড এ স্ট্রং প্রোটেস্ট এগেনস্ট দ্য হাইলি ডিপ্লোরেবল রিমার্কস reportedly made by the Union Home Minister of ইন্ডিয়া মিস্টার অমিত শাহ। দেখুন, এখানে যে কথাটা ব্যবহার করা হয়েছে সেখানে ডিপ্লোরেবল কথাটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ডিপ্লোরেবল কথার মানে হলো স্ট্রং একটা প্রোটেস্ট। এই ওয়ার্ডটা কিন্তু কূটনৈতিক টার্ম, যেটা ভারতও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে আমেরিকার বিরুদ্ধে বা ইউক্রেনের সঙ্গে যখন কথাবার্তা হয় সে সময়। কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু বাংলাদেশ সরকার ব্যবহার করেছে কার বিরুদ্ধে? অমিত শাহর বিরুদ্ধে। এবং এটা এরা অফিসিয়ালি ফেসবুক পোস্টেও পোস্ট করে দিয়েছে। পরবর্তীকালে তারা বলছেন থ্রু দ্য প্রোটেস্ট নোটস হ্যান্ডেড ওভার টুডে টু দ্য ডেপুটি হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন ঢাকা
The ministry conveyed its serious reservation, deep sense of hurt and extreme displeasure and called upon the government of India to advise the political leaders to refrain from making such objectionable and unacceptable remarks. অর্থাৎ পরিষ্কারভাবে তারা বলছে ঢাকাতে যে ভারতীয় হাই কমিশনার আছে তাদের কাছে তারা অফিসিয়ালি অভিযোগপত্র পাঠিয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে তারা ভীষণ মাত্রায় অনুরোধ করছে কোনো রাজনৈতিক নেতারা যেন বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের ভাবাবেগে আঘাতকারী কথাবার্তা না বলেন। অর্থাৎ পরিষ্কারভাবে তারা বলতে চাইছেন অমিত শাহর এই কথা, এবং অমিত শাহ একজন রাজনৈতিক নেতা, তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেও এই পোস্টে কিন্তু দেননি, নিতান্তই একটা রাজনৈতিক একটা নেতা বলে বলার চেষ্টা করেছেন এবং তারা বোঝাতে চেয়েছেন কোনো রাজনৈতিক নেতা যদি বাংলাদেশকে নিয়ে এ ধরনের মন্তব্য করেন তাহলে কিন্তু বাংলাদেশ সরকার এভাবেই প্রোটেস্ট করবেন। লাস্ট প্যারাটা খুবই ইন্টারেস্টিং, আপনাদের একটু পড়ে একটু শোনাই। দা বলেছে, দ্য মিনিস্ট্রি অলসো এমফাসাইজড দ্য সাচ রিমার্কস কামিং ফ্রম রেসপন্সিবল পজিশন এগেনস্ট দ্য ন্যাশনালস অফ এ নেইবারিং কান্ট্রি underlying the spirit of mutual respect and understanding between two friendly countries। বলছে এতে দুই দেশের যে আন্ডারস্ট্যান্ডিং বন্ধুত্বপূর্ণ আলোচনা তাতে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। অর্থাৎ ভারতকে কড়া ভাষায় হুঁশিয়ারি কিন্তু বাংলাদেশ দিল, যার নেপথ্যে অমিত শাহর একটি বক্তব্য। কিন্তু অমিত শাহ সেদিন কিন্তু কোনো বাংলাদেশিদের বিরুদ্ধে বলেননি, অমিত শাহ কিন্তু বলেছিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। অর্থাৎ অনুপ্রবেশকারী নিয়ে বাংলাদেশের কি স্ট্যান্ড সেটা কিন্তু তারা অফিসিয়ালিভাবে বলেননি, উল্টে এই অমিত শাহকে রাজনৈতিক নেতা হিসাবে পরিচিতি দিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা করলেন। নিতান্তই একটা অরাজনৈতিক একটা স্টেপ, যার নেপথ্যে দুটো কারণ থাকলেও থাকতে পারে। এর আগে আমি দুটো বিষয় বলতে চাই। প্রথম কথা, ঝাড়খণ্ডের ওই সভায় অমিত শাহ কেন বললেন? কারণ ঝাড়খণ্ডের বর্তমানে অনুপ্রবেশকারী সমস্যা অত্যন্ত বড় একটা সমস্যা। যদিও ঝাড়খণ্ড বাংলাদেশের সঙ্গে কিন্তু কোনো বর্ডার শেয়ার করে না, কিন্তু ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে সেই জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে বাংলাদেশিরা অবাধে প্রবেশ করছে। এটা আমি বলছি না, এটা ঝাড়খণ্ডে যে হাইকোর্ট সরাসরি ঝাড়খণ্ডের যে সরকার তাদেরকে প্রশ্ন করেছে এবং তারা জিজ্ঞাসা করেছে সরকারকে প্রশ্ন করে কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তার সংখ্যা কত, সেই বিষয়ে আপনাদের কাছে তথ্য আছে কিনা। পরিষ্কারভাবে ঝাড়খণ্ড হাইকোর্ট বলেছিলেন স্টেট গভর্নমেন্ট অ্যাবাউট ইললিগাল ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ ওয়ান্স করেছিলেন সেদিন কিন্তু কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী যে একটা বড় সমস্যা তা কিন্তু কার্যত ঝাড়খণ্ড হাইকোর্ট মেনেও নিয়েছিলেন সেদিন। অমিত শাহ শুধুমাত্র এই ইস্যুটিকে এক্সপ্লোর করতে চেয়েছিলেন এবং বলতে চেয়েছিলেন ঝাড়খণ্ডের যে রুরাল অঞ্চল আছে, ডেভেলপমেন্ট অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে অনুপ্রবেশকারীদের তাদের শাস্তি দেওয়া হবে এবং ওই অঞ্চলের যে সম্পদ আছে তা কিন্তু ট্রাইবাল অঞ্চলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে এবং ভারতের সম্পদ ভারতেই থাকবে। আপনি যদি দেখেন ঝাড়খণ্ডে যে জায়গায় এই ঘটনাটি হয়েছে সেখানে সান্থাল পরগনা বলে একটি জায়গা আছে, সেখানে আদিবাসী লোকরা বসবাস করে। যদি জনসংখ্যা নিরিখে দেখেন তাহলে দেখবেন ওই জায়গার যে আদিবাসী পপুলেশন সেটাও কিন্তু অনুপ্রবেশকারীদের জন্য কমে 44% থেকে কমে 28% হয়ে গেছে। ফলে ঝাড়খণ্ডের এই অনুপ্রবেশকারী যে একটা বড় থ্রেট তা কিন্তু কার্যত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মেনে নিয়েছে, ঝাড়খণ্ড হাইকোর্ট মেনে নিয়েছে। তাই বাংলাদেশ সরকারের এই বিষয়ে কোনো মন্তব্য করা যে কতটা জাস্টিফাই সেটা কিন্তু প্রশ্নচিহ্ন উঠে আসছে। এবার অনুপ্রবেশকারীতে যে ইস্যু, সেই অনুপ্রবেশকারী ইস্যু কিন্তু মোহাম্মদ ইউনূসের সময় হয়তো বেড়েছে বা বাড়ার চেষ্টা হয়েছে, কিন্তু শেখ হাসিনার সময়ও কিন্তু এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একাধিকভাবে উত্তাল হয়েছিল। তারা অনুপ্রবেশকারীরা যে বাংলাদেশ থেকে মানে ভারতে আসছে তারা স্বীকারই করতে চায় না। কারণ দেখবেন শেখ হাসিনার সময় বাংলাদেশে এইরকম একটা সময় পরিষ্কারভাবে তারা ক্লেম করেছিল কোনো অবৈধ অনুপ্রবেশকারী ইন্ডিয়াতে যায়ই না, কারণ বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম নাকি ভারতের থেকে বেশি। এই যুক্তিটি নিতান্তই একটা অদ্ভুত যুক্তি, কারণ বাংলাদেশের যে জনসংখ্যা তা 16 কোটি আর ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি। 140 কোটির দেশের যে সম্পদ সেই তুলনায় পার ক্যাপিটা ইনকাম কিন্তু নির্ধারিত হয়। ফলে বাংলাদেশের শতাংশ হিসাবে পার ক্যাপিটা ইনকাম সে সময় হয়তো বেশি ছিল, কিন্তু সেটা কিন্তু এক্ষেত্রে যদি দেখেন যুক্তিযুক্তভাবে প্রযোজ্য হতে পারে না। ফলে বাংলাদেশ এই অবৈধ অনুপ্রবেশকারীদের স্বীকারই করে না।
কিন্তু এই বাংলাদেশ সরকার যখন শুরু হয়েছিল সিএ ইস্যুতে, যে ভারত সরকার সিএ ইমপ্লিমেন্ট করবে, সিএ সম্পর্কে একাধিক গুজব, তখন তারাই অফিসিয়াল লেটার করে ভারতকে বলেছিল আপনারা এটাকে সিকিউর করুন, যে সকল বাংলাদেশি অনুপ্রবেশকারী বা বাংলাদেশিরা সিএ ইস্যুতে ভারতের নাগরিকত্ব পেতে বাতিল হবেন তাদেরকে আপনারা বাংলাদেশে পাঠাবেন না। অর্থাৎ এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশি, তারা কিন্তু কার্যত মেনে নিয়েছিলেন সে সময়। অর্থাৎ এই অনুপ্রবেশকারী ইস্যু কিন্তু ভারত এবং বাংলাদেশের চলমান একটা বিষয়। দেখুন বাংলাদেশের যে অবস্থান, তাতে দেখবেন বাংলাদেশ পোর্ট এরিয়াতে আছে বিভিন্ন ক্ষেত্রে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হবে এবং সমুদ্রের তলায় বিভিন্ন স্থলভাগ কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করছে। ফলে বাংলাদেশে অনুপ্রবেশকারী একটা মেজর সমস্যা কিন্তু হবে। পাশাপাশি বাংলাদেশের বর্তমানে সংখ্যালঘুদের যে অবস্থান, যেই সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে মোহাম্মদ ইউনূস বলেছিলেন এটি একটি রাজনৈতিক লড়াই, ধর্মীয় লড়াই নয়। সেই রাজনৈতিক লড়াই যদি ধরেও নিই, সেই রাজনৈতিক লড়াইয়ের ফলেও কিন্তু একাধিক অনুপ্রবেশকারী ভারতে ঢোকার বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করেছেন। আমরা কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর আমরা একটি ভিডিও দেখেছিলাম যেখানে সীমান্তে কয়েক হাজার বাংলাদেশি কিন্তু জড়ো হয়ে ভারতে ঢোকার আপ্রাণ একটা চেষ্টা করছিলেন এবং ভারতীয় সেনাবাহিনী কিন্তু তাদেরকে ফিরিয়ে দেন। ফলে অনুপ্রবেশকারী যে আছে তা বাংলাদেশ সরকার স্বীকার না করলেও এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের চলমান একটা গরম এবং চমকে দেওয়ার মতো বিষয়, যা কিন্তু বর্তমান সময়ে অমিত শাহর এই কথাবার্তায় আরো একবার কিন্তু এক্সাজারেট হলো, পৃথিবীর জনসমক্ষে নিয়ে এলো। ফলে এই প্রোটেস্ট দিয়ে ফেসবুক পেজে হয়তো কিছুটা প্রচার পাওয়া গেছে, সারা বিশ্বের সামনে ভারতকে ছোট করার একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু আদতে বাংলাদেশ কিন্তু ফের একবার সেই ভুলটাই করলো। কারণ বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোতে ভারতকে কতটা প্রয়োজন তা ইউনূস বুঝতে পারলেও এই সকল উপদেষ্টা বা বিদেশ মন্ত্রক বা এই পররাষ্ট্র উপদেষ্টারা আদতে বুঝতে পারছেন না। দেশের ভবিষ্যৎ নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা নিতান্তই খেলা খেলছেন। এটাই আমার ব্যক্তিগতভাবে অভিমত। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে বলবেন। এবং অমিত শাহর বিরুদ্ধে এরকম স্টেটমেন্ট ভারত সরকার কিছুভাবেই যে মেনে নেবে না তা কারোর জন্য বলতে হয় না, আমি এখানে বসেই আপনাদের বলে দিলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।